এখন বাজে হলো 9:35। লিটারালি 30 মিনিটস আমি এই জায়গাটাতে আটকেছিলাম। আমি চেয়েছিলাম এই উইকে ফ্রাইডেতে ওয়ার্ক ফ্রম হোম নিতে, কিন্তু যা সিচুয়েশন মোটেই সেটাকে সাপোর্ট করছে না। যেখানের মধ্যে ট্রাফিক ইজ করার কথা চলছে যে হ্যাঁ কি করে ট্রাফিক কমানো যায়, ওখানে গভর্নমেন্টের এক একটা ডিসিশন এমন আসছে যেটা ট্রাফিক আরো ওটা বাড়িয়ে দিচ্ছে। তার সাথে সাথে এখন অটোওয়ালাসের আরো ডিমান্ড আছে যে ওদের ভাড়াও নাকি এখন বাড়াতে হবে গভর্নমেন্টের কাছে। তো ভাড়াও বাড়াবে, ওরা এক্সট্রাও চার্জ করবে। এই সব কিছুতে অসুবিধাটা কাদের? যারা এখানে দাঁড়িয়ে থেকে বসবাস করে ট্যাক্স পে করছি আমরা। লাঞ্চ কমপ্লিট করে যাচ্ছি এখন অর্পিতার বাড়িতে। এই যে সাথে আমার ঝোলা, ওরও ওয়ার্ক ফ্রম হোম থাকে টিউসডেতে। আমার কুইক রাইড ইজ জিন্দাবাদ। দরকার পড়লে আমি বাসে আসা যাওয়া করব। ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ইচ্ছা। বেসিক্যালি জগন্নাথ মন্দির আছে ব্যাঙ্গালোরে অনেকগুলো, সেই রথযাত্রার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে নতুন আরেকটা দিন, টিউসডে মর্নিং। রিমো অফিসের জন্য বেরোলো মাত্র 8:05-10 মতো বাজে এখন। ওর কুইক রাইড আছে, আর আমি ঠিক 1 ঘন্টা বাদে বেরোবো। আমার রাইড আছে 9:05-10-এর মধ্যে, আমাকে নিচে নামতে হবে। তো মোটামুটি কিচেনের সমস্ত কাজ রেডি হয়ে গেছে। এখন যাবো এখন গিয়ে রেডি হতে। কিচেনের সব কাজই রেডি, লাঞ্চও প্যাক হয়ে গেছে। লিমোর লাঞ্চটা নিয়ে গেছে, তো ভাত দিয়ে সয়াবিন নিয়ে গেছে। আর আমি এখানে রুটি প্যাক করেছি, একটু আছে স্যালাড, এখানে আছে সয়াবিনের তরকারি, আর তার সাথে একটু দইয়ের রায়তা মতো বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার দই দিয়ে মানে ভেজের দিনে দই থাকলে খুব ভালো লাগে। আমার ব্রেকফাস্ট এরকম, সাডো ব্রেডটা আমি একাই খাচ্ছি। পিনাট বাটার দিয়ে একটা টোস্ট মতো করে নিয়েছি, তার সাথে দুধ। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আরেকটা দিন ঠিক সেম সিচুয়েশন। জাস্ট দেখো, এখন বাজে হলো 9:35। লিটারালি 30 মিনিটস আমি এই জায়গাটাতে আটকেছিলাম। আমার খুব ইম্পর্টেন্ট একটা কল আছে 10টার সময়, তো তার আগে তো অফিস পৌঁছতে হতো। সো আমি এখন আর অফিস যাচ্ছি না, আমি যাচ্ছি বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করবো। পসিবলই না এইভাবে অফিস পৌঁছানো, কারণ এটা 10:15, 10:30টাও বাজিয়ে দিতে পারে। আমি চেয়েছিলাম এই উইকে ফ্রাইডেতে ওয়ার্ক ফ্রম হোম নিতে, কিন্তু যা সিচুয়েশন মোটেই সেটাকে সাপোর্ট করছে না। আর রাস্তাটার জাস্ট অবস্থা দেখো, পুরো আটকানো। যাওয়ার দিকের অবস্থাটা দেখো, গাড়িগুলো জাস্ট দাঁড়ানো লম্বা করে। এখন একটু একটু করে ছাড়ছে, বাট দিস ইজ হরিবল। গুড মর্নিং বেবি ফ্যামিলি। এখন বাজে 9:45, আর আমি জাস্ট অফিসে ঢুকলাম। অফিসে ঢুকে একটা মিটিং রুম নিয়ে এসেছি, কারণ একটা ছোট মিটিং আছে 10টার থেকে। আর ঢুকতে ঢুকতেই রিনির ফোন এসছে যে রাস্তাঘাটে এত ট্রাফিকের জন্য ও অফিসে যেতে পারছে না। 1/2 ঘন্টা ধরে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছিল, অ্যান্ড ফাইনালি ও বাড়ি চলে যাচ্ছে, হুইচ ইজ এ ভেরি গুড ডিসিশন। কারণ আমারও আজকে পৌঁছাতে অলমোস্ট 2 ঘন্টা লেগেছে। এখন বললাম 9:45 বাজে, আমি বাড়ি থেকে বেরিয়েছি 8টা বাজতে 5 মিনিট আগে। তো 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি তো আমার লেগেই গেছে। রাস্তাঘাটে এত ট্রাফিক বেড়ে গেছে কি বলি, মানে যেখানের মধ্যে ট্রাফিক ইজ করার কথা চলছে যে হ্যাঁ কি করে ট্রাফিক কমানো যায়, ওখানে গভর্নমেন্টের এক একটা ডিসিশন এমন আসছে যেটা ট্রাফিক আরও উল্টা বাড়িয়ে দিচ্ছে। একে তো দেখো, স্কুল কলেজেস খুলে গেছে এই জুন মাস থেকে। যেই মাত্র স্কুল কলেজেস খুলেছে, ট্রাফিক এমনিতেই বেড়ে গেছে। স্কুল বাসেসগুলো প্লাই করা শুরু করেছে। আমাদের সিলভার কাউন্টি রোডের উপরে দুটো স্কুল আছে। একটা হচ্ছে দি কেমব্রিজ ইনস্টিটিউট, TCIS আই থিঙ্ক, দি কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আর আরেকটা হচ্ছে হলো NPS কুডলু গেট। তো ওই দুটো একদম মুখোমুখি, এত বাজে ট্রাফিক লাগে। তার সাথে আবার ডিমার্টও রয়েছে। এবার এটা তো মানে শুধু আমাদের একটা রাস্তার কথা বললাম, এই পুরো ব্যাঙ্গালোর জুড়ে সব স্কুল বাসেসের মুভমেন্টের জন্য এমনিতেই ট্রাফিক অলরেডি বেড়ে গেছে। প্লাস এই বৃষ্টিও একটা আছে। বৃষ্টির সবসময় একটা আশঙ্কা লেগে থাকছে যে এই বৃষ্টি হবে, যে কারণে ধরো যারা বাইকস নিয়ে বেরোতো তারাও এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে। তো এটা তো ট্রাফিক আরও বেড়ে যাচ্ছে। এদিকে পাবলিক ট্রান্সপোর্টের তো কোনো হুঁশ পাত্তা, মানে বাদই দিলাম পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আর কতই বা কী বলবো। একটা যেটা পাবলিক ট্রান্সপোর্টের একটু সুবিধা ছিল লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য, বাইকস, মানে র্যাপিডো বাইকস বা ওলা উবার বাইকস, সেই অ্যাপ বেসড বাইক ট্যাক্সিস জুন 16 থেকে বন্ধ করে দিয়েছে। এটা কালকের ব্লগেও তোমাদের জানিয়েছি। সেই কারণে ট্রাফিক আরও পরিমাণে বেড়ে গেছে। থ্যাঙ্কফুলি আমি কুইক রাইডে আসি, কুইক রাইডে অ্যাটলিস্ট রাইডটা পাওয়া যায়। বাট যেটা এখন সিচুয়েশন দেখছি, কুইক রাইডও না ব্যাক টু ব্যাক মানে কলস আসতে থাকে ওদের কাছে যে কুইক রাইডে অ্যাভেলেবিলিটি আছে কিনা। অবভিয়াসলি মানে লোকেরা কত টাকা দিয়ে যাবে। একে তো কালকে থেকে শুধু এটা না যে বাইক ট্যাক্সিস বন্ধ হয়েছে, তার সাথে সাথে অটোওয়ালাসদের ডিমান্ডও বেড়ে গেছে। এই যে কালকে তোমাদের একটা ঘটনা বললাম, 250 টাকা অলরেডি আমি 30 টাকা এক্সট্রা পে করছি, 260 টাকা পে করছি, তার উপরে ও বলছে 350 টাকা লাগবে।
মানে এখন মনোপলি হয়ে যাবে এটা, যে বাইক ট্যাক্সিস তো নেই এদের কাছে, আর কমিউট করার সুবিধা নেই, এদের বাসে যাবে, আর লাস্ট মাইল কানেক্ট বাসে গিয়েও তোমার একটা জায়গায় নামতে হবে, ওখান থেকে যদি একটু ভেতর দিকে কোথাও যেতে হয় তাহলে তোমার অটোর উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে, লুটেনও যত। তার সাথে সাথে এখন অটোওয়ালাসের আরও ডিমান্ড আছে যে ওদের ভাড়াও নাকি এখন বাড়াতে হবে গভর্নমেন্টের কাছে, তো ভাড়াও বাড়াবে, ওরা এক্সট্রাও চার্জ করবে। আর অ্যাপের মধ্যে তো বাড়ি দিলাম, এই ওলা বলো, উবার বলো, র্যাপিডো বলো, এখন শুধু তোমার ওই ফেয়ার দেখায় না, ফেয়ারের সাথে সাথে একটা টিপ অ্যাড করতে হয়, টিপ অ্যাড না করলে ভুলে যাও যে তুমি কোনো রাইড পাবে করে, তো ভীষণ অসুবিধা। সত্যি সরকার দেখেছি যে কাজ করে না, কিছু করে না, কিন্তু এরকম সরকার থেকে নিচে মানুষদেরকে জেনে বুঝে অসুবিধায় ফেলে। কর্ণাটকা হাইকোর্ট থেকে এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে র্যাপিডো বাইকসগুলো, শুধু র্যাপিডো বাইকস বলছি কারণ র্যাপিডো বাইকসটা মুখে চলে আসে, অ্যাপ বেসড বাইক ট্যাক্সিসগুলোকে বন্ধ করতে। আর সেই সময়কালের মধ্যে কর্ণাটকা গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন রুলস নিয়ে আসে, যে যেন এই বাইক ট্যাক্সিসগুলোকে অ্যাকর্ডিং টু রুলস মানে চালানো যায়। বাইক ট্যাক্সিস বন্ধ করানোর মেইন কারণ বা মেইন যেটা রিজন দেওয়া হয়েছে কর্ণাটকা গভর্নমেন্ট থেকে, ওইটা এটা যে এগুলো কমার্শিয়াল ভেহিকেল না, এগুলো পাবলিক ভেহিকেল, আর প্রাইভেট ভেহিকেল, আর প্রাইভেট ভেহিকেল দিয়ে তুমি এরকম ভাড়া চালাতে পারবে না। কিন্তু কর্ণাটকা হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে ঠিক আছে, এটা যখন করা হবে না তো ঠিক আছে, বাইক ট্যাক্সিস বন্ধ করা হোক, আর ইতিমধ্যে যেন কিছু পলিসিস বা রেগুলেশনস নিয়ে আসা হয় এই জিনিসটাকে রেগুলেশন হিসাবে চালানোর জন্য, বা এটাকে কিভাবে রেগুলেট করা যেতে পারে বাইক ট্যাক্সিসকে। কিন্তু কর্ণাটকা গভর্নমেন্টের কোনো ইচ্ছাই নেই এটার জন্য, কারণ এখন পর্যন্ত কোনো রকমের কোনো রেগুলেশন বা পলিসি ফ্রেমওয়ার্কেও আসেনি, আর এটা করবেও না, কারণ ভোট ব্যাংক বাঁচাতে হবে। ভোট ব্যাংক ওদের কি, অটোওয়ালাসদের ইন্টারেস্ট না বাঁচিয়ে রাখলে অটোওয়ালাসরা তো সামনের বারে ভোট দেবে না, তো ব্যাস বাকি ভুগবে কে, আমরা। তো চলো এখন আর কত দুঃখ শোনাবো তোমাদের, অফিসের কাজে লেগে পড়ি, হয়তো একেবারে দিনের শেষে আবার কথা হবে তোমাদের সাথে। সো ব্যাঙ্গালোরের কারেন্ট সিচুয়েশন, বাইক ট্যাক্সি বন্ধ হয়েছে, তার এফেক্ট আমরা সবাই এখন ভোগ করব। বাইক ট্যাক্সি ডেফিনেটলি অনেকটা কনভিনিয়েন্ট সিঙ্গেল রাইডারের জন্য, আমাদের মতো যারা সিঙ্গেল ট্রাভেল করছি, গাড়ি নিয়ে বেরোনো বা গাড়ি বুক করে বা অটো বুক করে রাস্তার মধ্যে ট্রাফিক বাড়ানোর মতো কোনো ইন্টেনশন আমাদের কারোরই নেই। কিন্তু আমাদের এখানে গভর্নমেন্টের কি আর বলবো, তাদের মনে হয় এই অটোর যে বদমাইশিগুলো ওরা করে, বা ওদের যে, আমি এক কথা বলবো, গুন্ডাগার্দি করে ওরা এখানটাতে অটোওয়ালারা। ওদের ইউনিয়নের থেকে হয়তো আমাদের সরকার এতটাই ভয় পায় এখানে যে এই ধরনের স্টেপ নিতে ওরা বাধ্য হয়েছে। এই সব কিছুতে অসুবিধাটা কাদের, যারা এখানে দাঁড়িয়ে থেকে বসবাস করে ট্যাক্স পে করছি আমরা, উই আর দি ট্যাক্স পেয়ার্স, আর আমরাই এগুলোতে সাফার করি। এই অটোওয়ালাগুলো, অটো যে ড্রাইভাররা আছে তারা এতটা ডাকাতি করে, রিমোট তো কয়েকটা ইনসিডেন্ট হয়েছে, আমি রাস্তাঘাটে শুনতেই থাকি সবার মুখে যে এটা এরকম, ওরা যেতে চায় না, প্রচণ্ড বেশি টাকা চার্জ করে। আর এখন যেহেতু বাইক বন্ধ হয়ে গেছে, এখন আরও বেশি করে চার্জ করা শুরু করেছে, তার মানে কি আমরা কাজে যাব না, ব্যাপারটা এরকম। কেমনই একটা দিন গেল আজকে, যাচ্ছে। ইনফ্যাক্ট বাড়ি চলে আসলাম দৌড়োতে, কারণ 10টা থেকে মিটিংটা আছে, তো আমার কাছে এখন 10 মিনিট সময় আছে, একটুখানি রিল্যাক্স করে নিই, কারণ প্রচণ্ড দৌড়োতে এসেছি। যাই এরপর কাজে বসতে হবে আজকে, তো তাহলে সারাদিনে আমি অনেকটাই ভিডিও করতে পারবো আশা করি। রিমো জাস্ট পৌঁছেছে, মানে ও প্রচণ্ড ট্রাফিকে ফেসে গেছিলো, খুবই বাজেভাবে সাফার করছি আমরা সবাই। বৃষ্টি পড়ছে বলে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, বাইরেরটাতে ওয়েদারটা কেমন বলো তো, রোদ উঠেছে সাথে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আমি 3টে পরপর মিটিং করে এখন একটুখানি অফ আছে হাফ অ্যান আওয়ারের জন্য, আবার 1টা থেকে মিটিং। আর এই যে দেখো, এই গ্লাসেসটা আমি কিনেছিলাম লেন্সকার্ট থেকে, ব্লু গ্লাস যেটাকে বলে ওই ল্যাপটপ স্ক্রিনের জন্য, যাতে কিনা ওই ল্যাপটপের স্ক্রিনের যে লাইটের রিফ্লেকশন ওরা চোখে যাতে এফেক্ট না করে। আমি এমনিতেই চশমা পরি, আমার অন্য চশমাটা তো তোমরা দেখেইছো, সেটা অলরেডি পাওয়ার দেওয়া চশমা, বাট এখন আমি কন্ট্যাক্ট লেন্স পরে আছি। আমি অফিসে আমি এটাই করি, চেষ্টা করি, ভুলে যাই মোস্ট অফ দি টাইম। চশমা পরাটা ডেফিনেটলি আমার ভালো লাগে না, সেই জন্যই কন্ট্যাক্ট লেন্স নেওয়া, কিন্তু নিজের চোখটাকে একটুখানি প্রোটেক্ট করতে হবে, কারণ কি লেন্স পরা সত্ত্বেও দেখছি আমার মনে হয়েছিল যে হয়তো এটাতে পাওয়ারটা আবার বাড়ছে, বা ড্রাইনেস খুব হচ্ছিল আর কি লেন্স পরার পরে ল্যাপটপের স্ক্রিনের সামনে। তো এটা পরাতে একটু বেটার আছে, একটু এই যে ব্লু রিফ্লেকশনটা আসে, আমি জানি না এটাই কিনা সেটা, মানে এইটার জন্যই ওটাকে বলে কিনা যে এটা ব্লু গ্লাসেস অর সামথিং ল্যাপটপ স্ক্রিনের জন্য, বা স্ক্রিন প্রোটেক্টিভ গ্লাসেস। তো আমি এখন এটাই পরে আছি বাড়িতে। আর এই যে আমার সেট আপ এখানে ভালোই আছে, টেবিলটা আজকে বেশ কাজে দিচ্ছে, অনেক দিন বাদে আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি। আর আপাতত লাঞ্চ টাইম হতে আরও হাফ অ্যান আওয়ারও বাকি, আমার মিটিংটা হতে হাফ অ্যান আওয়ার বাকি, তো সব কিছু কমপ্লিট করে তারপরেই লাঞ্চ করবো।
এই লাঞ্চটা আমার অফিসে বসে খাওয়ার কথা ছিল, এখন বাড়িতে বসেই খাচ্ছি। রুটি, সবজি, সবজি তো না, এটা সয়াবিন, তার সাথে স্যালাড আছে আর দই আছে। আর এখন একটু ভাবছি টিভি দেখে নিই, তারপরে আবার কাজে যাব। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে যাচ্ছি এখন অর্পিতার বাড়িতে। এই যে সাথে আমার ঝোলা, ওরও ওয়ার্ক ফ্রম হোম থাকে টিউসডেতে। একসাথে কাজ করার প্ল্যান ওরকম ছিল না, বাট ঠিক আছে, বাড়িতে আছি, বোরই হচ্ছিলাম। শুধু কাজ না করে একটু আড্ডা কাজ করলে ভালোই হয়। এখন যাই, ওকেও বলেছি লাঞ্চটা করে রাখতে, বেশিক্ষণে না, 1-2 ঘন্টার জন্য থাকবো, আবার চলে আসবো। অনেকক্ষণ হয়েছে এসেছি, কিন্তু তোমাদের সাথে একটুকু কথা হয়নি, দুজনে অফিসের কাজে ব্যস্ত ছিলাম। এই যে চা খাচ্ছি এখন, ম্যাডামও চা নিয়েছে, আমিও চা নিয়েছি। কটা বাজে জানো? 4টা। ঘুম পেয়ে গেছে, বেসিক্যালি 4:15 বাজে। একটুখানি ব্ল্যাক টি খাবো, সাথে একটু বিস্কিট খাবো। হ্যাঁ, চায়ের সাথে বিস্কিটটা না হলে ঠিক হচ্ছে না। বাড়িতে চলে এসেছি, বাজে হলো 6:10। বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, এরকম আলো আলো থাকলে না খুব ভালো লাগে, মনে হয় কি দিনটা কত বড়। আর সামহাও আমাদের ঘরে খুবই আলো আসে এই বিকেল সময়টাতে, আমারও ভীষণ ভালো লাগে। অর্পিতা বাড়ি থেকে চলে এসেছি, কিছুক্ষণ হয়েছে, আর দিদিও চলে এসছে। আড্ডাও হয়েছে, কাজও হয়েছে, ওখানে বসে মিটিংও অ্যাটেন্ড করেছি, কিন্তু বেশিটাই আড্ডা হয়েছে বলতে পারো। তাই এখন কাজগুলোকে কমপ্লিট করব। এখানে এসে বসলাম ল্যাপটপ নিয়ে। ভাই বেরিয়ে গেছে জিমের জন্য, আমি এখন একা। দিদি রান্না করছে আজকে, যেহেতু নিরামিষ রান্না হবে, তাই দিদিকে বলেছি ফুলকপি তরকারি, বিটরুট আলু দিয়ে ভাজা, যেটা রিমো খেতে খুব ভালোবাসে। আমার খুব একটা পছন্দ না, বাট ও ভালোবাসে খেতে, তাই ওর জন্যই বানানো করছি। আর একটুখানি ডাল চাটনি, জানি না কেমন বানাবে, বলে দিয়েছি, এখন ও বানিয়ে ফেলুক, তারপরে সেটা দোসা টোসার সাথে খাওয়া যাবে। কাজ করতে বসেছি সেটা তো ঠিক আছে, বাট দেখো আমি সেন্টার টেবিলে কি কাণ্ড করেছি। কাণ্ড বলতে, এই যে আমাদের ধূপের স্ট্যান্ডটা রয়েছে না, এখানে জেনারেলি ওই ছোটো ছোটো ধূপের স্টিকগুলো বসানোর মতো, তো একটা ধূপকাঠি আমার ছিল যেটা অল্প একটুখানি জ্বলে থেকে গেছিলো, তো সেটাকে আবার জ্বালিয়ে রেখে দিয়েছি। এটাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ হচ্ছে এই রুমে। প্লাস এই ডিফিউজারটা আমরা নিয়েছিলাম অ্যামাজন থেকে, এটাতেও ভীষণ সুন্দর ফ্রেগনেন্স হয়, সারা রুমে খুবই ভালো লাগে। তো এখন ইভিনিংয়ের জন্য আমার মনে হলো এইটাই জ্বালিয়ে দিই, এটা বেশ অনেকক্ষণ জ্বলে, কারণ ধূপকাঠি বলে কথা, ধূপকাঠি তো অনেকক্ষণ জ্বলেই। আর সাথে দেখো একটা গেঁদা ফুল ছিল, ওটাও সাজিয়ে রেখেছি, দেখতে তো বেশ ভালোই লাগছে আমার। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সেই তোমাদের সাথে সকালে অফিস থেকে একটুখানি গল্প করলাম, আর এমনই বা কি গল্প করলাম, কমপ্লেন্টই করে গেলাম তোমাদের কাছে। কি করবো বলো, এখন তোমরাই হয়ে গেছে আমাদের সবকিছু। মানে সবকিছু বলতে, ভালো কিছু থাকলেও তোমাদের সাথে শেয়ার করি, খারাপ থাকলেও তোমাদের সাথে শেয়ার করি, কমপ্লেন্ট থাকলেও তোমাদের কাছে এসেই জ্ঞান জ্ঞান করতে থাকি। এখন রিনি এখানে দোসা বানিয়েছে, তো দোসা খাচ্ছে, আর সাথে আবার চাটনি বানিয়েছে। কখন বানিয়েছে তুমি? দিদিকে দিয়ে বানানো করিয়েছি। এটা কি ডিনারে আজকে কি দোসা হবে নাকি? তুমি খাবে নাকি দোসা? না, একদম না। দোসা আবার ডিনারে? না না না, আমি খাবো না। তুমি খাও। ঠিক আছে, তোমার থেকে আমি একটা বাইট খেয়ে নেব। যাই হোক, তোমাদের তো আজকে বলেছি যে ওই র্যাপিডো আবার বলছি, র্যাপিডো বাইক ট্যাক্সি সব বন্ধ হয়ে গেছে। তো বাইক ট্যাক্সি বন্ধ হয়ে যাওয়াতে আমি তো এসছি কুইক রাইডে। আমার তো কুইক রাইড, আমি মানে চেষ্টা করেছি যেন কুইক রাইডে যখন একটু অফিসে যদি বসতে লাগে 10 মিনিট, আমি অফিসে এক্সট্রা 10 মিনিট বসবো, কিন্তু অটো নিয়ে আসবো না। কারণ অটো, কালকে তোমাদের বলছিলাম যে আমার অফিস থেকে বাড়ি আসতে 230 রুপিসের কাছাকাছি দেখায়। তাও মেনে নেওয়া যায় যখন ট্রাফিক থাকে, সাথে আমি 20 টাকা 30 টাকা এক্সট্রা দিয়ে কোনো সময় চলে আসি না। এখন র্যাপিডোতে তুমি বিশ্বাস করবে না, আজকে কত দেখাচ্ছে জানো? কালকে 230 ছিল, আজকে যত ডিমান্ড বেড়ে গেছে, অলরেডি এক্সিস্ট যেটা ইনিশিয়াল ফেয়ারটাই 325 দেখাচ্ছে, তার উপর আবার এক্সট্রা টিপ লাগে। কোনো মতেই না। আমার কুইক রাইডই জিন্দাবাদ, দরকার পড়লে আমি বাসে আসা যাওয়া করবো, এর থেকে বেশি নেওয়া যাচ্ছে না। তো এনিওয়ে, আর কত ঘ্যান করবো, আর এই ঘ্যান ভালো লাগে না। তুমি খাও, আর আমি গিয়ে একটু লেদ খাই। সময় আজ মাত্র 10:45, আর আমরা ডিনার টেবিলে বসে পড়ছি। আজকে খাওয়ার পাতে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। ডাল, এখানে আছে বিটরুট আর আলু ভাজা, সাথে সয়াবিন যেটা একটুখানি আছে, এটা কালকের বানানো, আজকে একটু মেরামত করা হয়েছে। আর এখানে আছে হলো ফুলকপির তরকারি, যেটা আজকে রূপা বানিয়ে গেছে, সাথে ভাত রুটি যেমনটা থাকে। আর রিনি ওয়াক করে টোরে এসে তারপরে আর কিছুই করে নাই, ব্যাস বসে রয়েছে না। ও থ্যাংক ইউ। এরকম তো তাহলে আমিও করেছি, আমিও সয়াবিন মেরামত করেছি। আমি তো কিছুই করি না, আমি তো বলছি আমি কিছুই করি নাই, আমি হাঁটতেও যাইনি।
আমি তো নির্লজ্জের মতো বললি, আমি তো কিছুই করিনি, আমি সারাক্ষণ পড়ে রয়েছিলাম। জানি না, আমার পিঠে ব্যথা করছে রে, আমার পিঠটাকে একটু ঠিক করে দাও, ভেঙে দাও। আজকে যখন তাড়াতাড়ি ডিনার হয়েই গেছে, 10:30 বাজে, দুজনে মিলে ডিসাইড করলাম আজকে আর রাত জাগাজাগি চোখ না। আমার তাতেও এই হয়ে গেছে, আধা হয়ে গেছে। তোমার তো আজকাল কি যে হচ্ছে, দুপুরবেলা ঘুমিয়েওছো আজকে? না, আজকে ঘুমাইনি। তুমি আমাকে অর্পিতার বাড়িতে ওটা 10 মিনিটের একটা ন্যাপ নিয়েছি। ওই ন্যাপটাও ঘুমই হয় এটা, তোমার মতো। এনিওয়ে, যখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেমনটা বললাম, সরি, মাত্র 10:30 বাজে, আমও খাওয়া হয়ে গেছে, তো সব কাজকর্ম মোটামুটি গুটিয়ে নেওয়া হয়েছে। তোমার হয়নি, তুমি তো এখন কিচেন নিয়ে তোমার 1 ঘন্টা লাগবে, তো তুমি আর কি তাড়াতাড়ি ঘুমাবে। তো আমি আমার কাজ শেষ করে নিয়েছি, আমি যাচ্ছি ঘুমাতে। আজকে একটু লম্বা ঘুম দেওয়ার ইচ্ছা আছে, নাহলে রোজ যা হচ্ছে 1টার সময় ঘুমাতে যাই, 1:30 পর্যন্ত মোবাইল ঘাঁটি, 1:30টার সময় ফাইনালি চোখটা বন্ধ হয়ে আসে, আর 6:30টার সময় ঘুমটা ভেঙে যায়। ফাইনালি আজকে 11টার মধ্যে আশা করছি ঘুমটা চলে আসবে, কিন্তু ব্লগটা শেষ এখানে করছি না। ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ইচ্ছা আমার ইচ্ছা, কারণ আমি ইউজুয়ালি চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার। তো আজকে কমেন্ট নিয়ে বসছি না, আজকে ব্লগ শেষ করার আগে ব্যাঙ্গালোরে হওয়া কিছু রথযাত্রার, মানে বেসিক্যালি জগন্নাথ মন্দির আছে ব্যাঙ্গালোরে অনেকগুলো, সেই রথযাত্রার কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, ভিডিওর একদম লাস্টে এসে তোমাদের সাথে বাকি বার্তালাপ হচ্ছে। ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় শ্রী জগন্নাথ দেবের মন্দির হচ্ছে HSR লেআউটের আগারাতে অবস্থিত এই জগন্নাথ মন্দির। তোমরা অনেকবারই হয়তো আমাদের এখানে যেতে দেখেছো, কিন্তু রথযাত্রার দিনগুলোতে কোনোদিন আমরা যেতে পারিনি। এবছর মনে অনেক ইচ্ছা আছে। বেশ বিখ্যাত এই মন্দির, রথযাত্রার দিনগুলোতে প্রচুর ভিড় হয়। একদম আউটার রিং রোডের উপর এই মন্দিরটা। ব্যাঙ্গালোরের আরও এক বড় রথযাত্রার আয়োজন করা হয় ইস্কন মন্দিরে, তবে রাজাজিনগরের ইস্কন মন্দিরে নয়, এটা এখন হয় কানাকপুরা মেন রোডের কাছে নতুন ইস্কন বৈকুণ্ঠ মন্দিরটায়। এই ইস্কন মন্দিরে শ্রী জগন্নাথ দেবের আলাদা করে একটা ঘর বানানো রয়েছে। শহর থেকে একটু দূর ঠিকই, তবে মেট্রো করে যাতায়াত করারও সুবিধা রয়েছে। এখানে অনেক বড় করে রথযাত্রার আয়োজন হয়। সার্জাপুরার কাছে সোমপুরাতে আছে আরও এক জগন্নাথ মন্দির। মাত্র 2 বছর আগেই এই মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তবে শুধু 2 বছরেই এই মন্দির কিন্তু অনেক নাম হয়েছে সার্জাপুর আর আশেপাশের এলাকার উড়িয়া জনগোষ্ঠীদের মধ্যে। এই বছর আমারও ইচ্ছা আছে এই মন্দিরে যদি একবার যেতে পারি রথযাত্রার দিন। এর বাদে ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তে আছে শ্রী জগন্নাথ দেবের আরও অনেক ছোট ছোট মন্দির। এই মন্দিরগুলোর বিষয়ে তোমরা অনেকেই হয়তো জানো না, তাই আমি এই লিস্টে সবটাই যোগ করে দিচ্ছি। HSR এর ITI লেআউট থেকে সাহাকার নগর, জিগনি থেকে জালাহাল্লি ইস্ট, সব মিলিয়ে মোট 11টা মন্দিরের এই তালিকা দিলাম যেখানে রথযাত্রার আয়োজন করা হয়। প্রতিটা মন্দিরের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা নিজেদের সুবিধা মতো একবার দেখে নিও। আশা করছি এই লিস্টটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এই মাসের আগামী 27শে জুন শুক্রবার পালন করা হচ্ছে দেশ জুড়ে জগন্নাথের রথযাত্রা। এই দিন শ্রী জগন্নাথ, শ্রী বালভদ্র আর দেবী সুভদ্রা নিজেদের বাড়ি ছেড়ে মাসির বাড়ি বেড়াতে যান প্রতি বছর। আবার 9 দিন বাদে মানে 5 জুলাই শনিবার ওনারা মাসির বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরে আসবেন। আর ওই দিনটা পালন করা হবে উল্টো রথ নামে। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। খুব একটা আমি তো ছিলামই না বলতে গেলে, তবে আশা করছি তোমাদের এই লাস্টের ইনফরমেশনটা কিছুটা হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা অনেকেই খোঁজ করেছিলে, তাই আই থিংক তোমরা সেটাকে কাজে লাগাতে পারবে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালিতে কমেন্টটা মিস করে গেছি যদি তোমরা কেউ খোঁজ করে থেকেছো। তবে আমি ভেবেছিলামই এই ভিডিওটা মানে একটা ভিডিও করব জগন্নাথ নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে বা জগন্নাথের রথযাত্রা নিয়ে, কারণ ব্যাঙ্গালোরে অনেক জায়গাতেই হয় যেটা খোঁজ পেলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর অন দিস ভেরি নোট আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের এই ছোট ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ও, এটা তো রিনির পার্ট। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো
গুড নাইট। বাই বাই, গুড নাইট।